বাদাবনের মাথার ওপর গোল থালার মতো একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বাদাবনের অন্ধকার এক চুলও দূর হচ্ছে না। দিন হোক বা রাত, বাদাবনে সবসময় এমনই ঘন অন্ধকারের জটলা হয়ে থাকে। এমনই এক রাতে একটা ডিঙি এসে ভিড়ল নদীর চড়ায়। ডিঙিতে আলো নেই, যেন যারা আসছে তারা অতি গোপনে আঁধারে নিজেদের লুকিয়ে রাখতে চায়। কাদার উপর অতি সাবধানে নামলো তিনজন লোক। সবারই পা খালি, খাটো ধুতি আর কাঁধে বন্দুক। সবার প্রথম লোকটা ঠোঁটে আঙুল দিয়ে দুজনকে শব্দ করতে মানা করল। সামনের দিকে ইশারা করল সে। অন্য দুজন সামনে তাকিয়ে কাদার মধ্যে দেখতে পেল ওদের যা দেখার। কাদার উপর টাটকা থাবার ছাপ, সোজা চলে গেছে একেবারে বনের মধ্যে। চারিদিক নিঝুম মৃত্যুর নিস্তব্ধতা, সামান্য ঝিঁঝির ডাকও কোথাও নেই। থেকে থেকে জলের শব্দটাই এই বাদাবনকে পৃথিবীর সাথে যুক্ত রেখেছে। তিনজন লোক পা টিপে টিপে জঙ্গলে ঢুকল। শ্বাসমূলের থেকে পা বাঁচিয়ে তিনজন হেঁটে চলেছে থাবার দাগ লক্ষ্য করে। থাবার দাগটা যেন একটু টেঁড়া বেঁকা, দেখে বোঝা যায় জন্তুটার পায়ে চোট লেগেছে। একটা বিশাল ঝোপের মধ্যে এসে বসলো তিনজন। প্রথম লোকটাই ওদের আরও একটা গাছের নিচের দিকে ইশারা করল। সেদিকে তাকাতেই ওরা দেখল একটা বিরাট আকৃতির কেঁদো বাঘ। বাঘটার বয়স হয়েছে আর একটা পা জখম। ওদের মধ্যে একজন কাঁধের বন্দুক তাক করল শুয়ে থাকা বাঘটার দিকে। কয়েক মুহূর্ত বাতাস যেন থমকে গেল সেই জায়গার। অন্য দুজন কোনো শব্দ করতেও যেন ভুলে গেছে। হঠাৎ পাশের ঝোপ থেকে খসখস করে একটা শব্দ হলো। ওরা তিনজন চমকে সেদিকে তাকালো। কয়েক মুহূর্ত পর আবার সামনের দিকে তাকাতেই ওরা দেখলো গাছের নিচটা খালি। শুধু ঝোপের ভেতর একটা হলুদ তোড়াকাটা আবছা দেহ অদৃশ্য হয়ে গেল। আবার হাতছাড়া হয়ে গেল, চল। না, দাঁড়া, কান পেতে শোন। লোকটার কথায় দুজনেই কান পাতল। শুকনো পাতায় কারো হেঁটে আসার শব্দ হচ্ছে। ওই দেখ, ওটা কি মানুষ নাকি অন্য কিছু? আবার লোকটার গলা শোনা গেল। দূরে অন্ধকারের মধ্যে একটা বিশাল দেহ দাঁড়িয়ে থাকতে দেখল ওরা। হঠাৎ দেহটার মাথা ওদের দিকে ঘুরল। দুটো চোখ, তা থেকে যেন থকথকে গাঢ় সবুজ জ্বলন্ত লাভা বেরোচ্ছে। পালাও পালাও পালাও! ওরা তিনজন ঝোপঝাড় ভেঙে দৌড়তে শুরু করলো নদীর চরের দিকে। ওদের ঠিক পিছনে ভারী পায়ের শব্দ শোনা গেল। পায়ের শব্দেই ওরা বুঝলো যে ওদের পিছনে দৌড়ে আসছে সে আর যাই হোক বাঘ নয়। সামনের দুজন দৌড়ে বেরিয়ে এলো জঙ্গলের মায়াজাল ছেড়ে। সামনে কিছু দূরেই ওদের নৌকো, আর মাত্র কয়েক পা। হঠাৎ প্রবল একটা চিৎকার শোনা গেল জঙ্গলের মধ্যে থেকে। শেষ লোকটা দৌড়তে দৌড়তে ঘাড় ঘুরিয়ে দেখলো একবার। জঙ্গলের আঁধারে দাঁড়িয়ে আছে বিশাল দেহধারী কেউ। তার এক হাতে একদলা মাংসের মতো ঝুলে আছে তৃতীয় লোকটা। লাল রক্তে রাঙা হয়ে আছে বিশাল দেহটার মুখ। আগুন ঝরা দৃষ্টিতে দেখছে সে তাদের। কিভাবে যে ওরা দুজন ডিঙিটায় উঠেছিল আর কিভাবে যে প্রথম লোকটা দাঁড় টানা শুরু করেছিল কিছুই ওদের আর মনে নেই। মাঝ নদীতে নৌকো আসার পর তাদের সম্বিত ফিরল। ঘোলা জলের মধ্যে ওদের নৌকার প্রতিবিম্বটাও ঠিক ওদের মতোই কেঁপে উঠছিল থেকে থেকে। কথায় বলে সুন্দরবনের ডাঙায় বাঘ আর জলে কুমির। কিন্তু এই সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বাস করা মানুষগুলোর জন্য এই বনই খাদ্য জোগানোর ব্যবস্থা করে। সুন্দরবনের বেশিরভাগ মানুষই বনে মধু ভাঙে, মাছ কাঁকড়া ধরে। এদের জীবন যে কতটা কঠিন তা সাধারণ শহর বা গ্রামে বাসকারী মানুষ কেউ চিন্তাও করতে পারবে না। ধানখালি এমনই এক দ্বীপের ওপর গজিয়ে ওঠা একটা গ্রাম। এই গ্রামের সব লোকের জীবিকায় নির্ভর করে আছে নদীর ওপারের বাদাবনের ওপর। এই গ্রামে বিদ্যুৎ নেই, মাঝে মাঝে এখানে বাঘের হানাও হয়। এই দ্বীপের মানুষ এই ব্যাপারে এখন অভ্যস্ত হয়ে পড়েছে। কেনা তার মাছ ধরার জালখানা
সাইকেলে বেঁধে চলেছে হাটের দিকে। আজ শুক্রবারের শেষ হাট। আজ মাছগুলো বেচতে পারলে তবে এই সপ্তাহটার জন্য অন্তত শান্তি। চিত্তবাবুর জেটিঘাটের সামনে সাইকেলটা দাঁড় করালো কেনা। সেখানে এখন তেমন কোনো প্যাসেঞ্জার নেই। বিকেলের আলো মরে এসেছে। নেপাল খুড়ো আর বলাই দাঁড়িয়ে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিল। ও কাকা, কি নিয়ে সালিসি করতিছো? কেনা নাকি রে? ও বাবা, মাছ নিয়েছিস? হাট আজ বন্ধ রে। সেটাই নিয়ে দুটো কথা বলছিলাম এই বলাইয়ের সাথে। কেনা ততক্ষণে সাইকেল থেকে নেমে পড়েছিল। নদীর ঘাটের দিকে তাকিয়ে দেখলো ঘাটের নৌকো দুটো থায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বলো তো? আজ তো কোনো গঞ্জে সদাগরদেরও দেখছি না। হাট না বসার কোনো কারণ তো চোখে পড়তিছে না। হ্যাঁ, আমরাও তো মেলা অবাক হয়েছি। আরও যারা এসেছিল মালের পয়সা নিয়ে সবাই তো ফিরে গেছে। তা অনেকক্ষণই হলো। ও, তা তোমরা কি আমার অপেক্ষা করছিলে নাকি? আমার আবার এই দুপুর বেলা ধ্যাস ঘাটের মরা, তোর জন্য অপেক্ষা করতে যাবো কেন? আমরাও চলে যেতাম। তা চিত্তবাবু বলে গেলেন কি একটা কথা বলবেন আমাদের, তাই দাঁড়াই আছি। বলাইয়ের কথা শেষ হতেই ঘাটের দিক থেকে চিত্তপাইক মানে চিত্তবাবু উঠে এলেন। ধবধবে ফর্সা লোক, শহুরে মেজাজ। এই ধানখালির মতো আরো কয়েকটা দ্বীপে এই চিত্তবাবুর ঘাট পারাপারের ব্যবসা আছে। লোকটা একেবারে টাকার কুমির। পেন নাম হয় কর্তা, পেন নাম। আজ একেবারে লোক দেখছি না, কি হয়েছে বলেন তো? সেটা লোকজনকে জিজ্ঞেস করলেই তো পারিস। আলগা পীড়িত। কেনা একেবারে দমে গেল চিত্তপাইকের কথায়। বাড়ি চলে যাবে কিনা ভাবছিল। চিত্তপাইক আবার বলে উঠল, এই শোন, তুইও দাঁড়া। এদের একটা কাজ আমি দেব, তুইও জুটে যা এদের দলে। 400 টাকা দেব। খুব বড় কিছু কাজ নয়। কি করবে তো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? কি করতে হবে বলেন না, একই তো কাজকর্ম নেই। চিত্তবাবু হাতের সিগারেটে আরো একটা টান মেরে চারিদিকে দেখল। হাটের জায়গাটা খালি, সন্ধ্যের আঁধার ঘন হয়েছে। বেশ, শোনো, কাটারায়ের চোরের ব্যাপারে তোমরা কতটা জানো বলো দেখি। কাজটা ওই কাটারায়ের চড়াতেই, বুঝলে? কোন কি কর্তা? ও যে সাংঘাতিক জায়গা, আমার বাপের মুখে শুনছি। ওইখানে একবার যে যায় তার ঘরে ফিরিয়ে আসা হয় না। না না কর্তা, আমায় আমায় মাফ করবেন। আমি এই কাজে নাই। ও নেপাল ঘুরো, নেপাল ঘুরো। ভিতর ডিম একখান, চাপালা হেন দিয়ে খালি কতরখানাই বড় বানাইছো। কর্তা, আপনি বলেন, এই আমি আর কিনাই যাবো সেইখানে, আপনি বলেন। বলাই এ কথায় আর দাঁড়ালো না সেখানে। হনহন করে সে হাঁটা দিল বাড়ির দিকে। ওরা তিনজন দাঁড়িয়ে নিজেদের কথাবার্তা বলতে লাগলো। ডরপোক কাহিকা জেগে। শোন, তোদের কিছু করা লাগবে না, আমরাই যা করার করব। তোরা দুজন খালি দাঁড় ধরে বসবি আর আমাদের ইশারা পেলেই নৌকো চালানো শুরু করবি। মানে শুধু নিয়ে যাওয়া আসা, এই কাজটুকুই শুধু তোদের, বাকি আমরাই করব। 2টো নৌকো থাকবে, আমার আরো লোকজন থাকবে, বুঝলি? আচ্ছা শোন, বেশ 400 নয়, তোদের 1000 দেব। তবে এই কথা যেন 5 কান না হয়। আজ রাত পড়ে গেলেই তোদের ডিঙি নিয়ে এই এই ঘাটে এসে দাঁড়াস, বুঝলি তো? আগে হ্যাঁ কর্তা, হ্যাঁ, আমরা আমরা চলে আসবো। চিত্তপাইক এ কথায় হাতের সিগারেটে টানতে দিতে সে জায়গা ছেড়ে হাঁটা দিল। নেপাল আর কেনা একে অপরের দিকে তাকালো। এরপর তাদের কর্তব্য হলো মা বনচণ্ডীর মন্দিরে পুজো দেওয়া। বনচণ্ডীর আশীর্বাদ ছাড়া এই সুন্দরবনের কোনো মানুষই জঙ্গলের পথে পা বাড়ায় না। বেশ খানিক রাতের দিকে কেনা আর নেপাল বনচণ্ডীর মন্দিরে তার আশীর্বাদ নিতে গেল। হরগোপাল মন্দিরের চাতালে বসে ওদের লক্ষ্য করছিলেন। এই বৃদ্ধ হরগোপালই মা বনচণ্ডীর মন্দিরের পূজারী। এই মন্দিরের দেখাশোনাও ইনিই করেন। ওকে না,
আজ তোরা মায়ের আশীর্বাদ নিতে আইছিস? কি ব্যাপার, আজ তোরা জঙ্গলে যাবি নাকি রে? হ্যাঁ, আজ রাতে ওই ওই কাটারায় মানে এই বাদাবনে মধু ভাঙতি যাবো ভাবছিলাম। হরগোপাল বুড়ো নেপালের মুখে কাটারায়ের চড়ের কথা শুনে চমকে উঠল। ভয়ে ভয়ে বাইরের আঁধারের দিকে তাকিয়ে সে বলে উঠল, কাটা রায়ের চরে যাবি নাকি তোরা? কস কি? না না, ও কাজটা করিস না রে বাপেরা। ও জায়গাটা মা বনচণ্ডীর সীমানার বাইরে যে। ওটা তো বাবা দক্ষিণ রায়ের সীমানা। ওই চরে যে যায় সে আর এই ধানকালিতে ফিরে আসতে পারে না। তোরা কি মরার জন্য ওই জায়গায় যাচ্ছিস নাকি? কি সাহস রে তোদের! ও থামো দেখি গোপাল দাদু, বলি পেটের বাঘের থেকে কি জঙ্গলের বাঘ বড় হয়েছে কোনোদিনও? না খেতে পেয়ে মরার থেকে একটু ঝুঁকি নিয়ে দুটো ভাত খেয়ে থাকতে পারলি, সেটাই হবে আমাদের মতো গরিব লোকেদের সব থেকে বড় পাওনা। কি বলো নেপাল খুড়ো? হ্যাঁ, কথাটা ঠিক। আর মা বনচণ্ডী আসেন, তিনি জীবন রক্ষা করবেন। জয় মা বনচণ্ডী। এই কেনা, চল। বৃদ্ধ হরগোপালকে আর কোনো কথার সুযোগ না দিয়ে নেপাল আর কেনা হাঁটা দিল আধারের মধ্যে। বুড়ো পুরুত ওদের হাতের লালচে আলোটা দূরে মিলিয়ে যেতে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল শুধু। বহু বছর আগে তার ছেলেটাও দুটো পয়সার লোভে কাটারায়ের চড়ে গিয়ে আর ফেরেনি। এরাও হয়তো আর ফিরবে না। এভাবেই এই ধানখালি একদিন শ্মশান হয়ে যাবে হয়তো। রাত অনেক গভীর হয়েছে। দুটো নৌকো ভেসে চলেছে সরু একটা খাল বেয়ে। দুটো নৌকোয় নেপাল আর কেনা মাঝির জায়গায়, আর অন্য লোকজন এদিক ওদিক বসে আছে। ঝিঝির মৃদু ডাক ভেসে আসছে চারিদিক দিয়ে। বাদাবনের গাছগুলো কালো কালো প্রেতাত্মার মতো রাতের এই যাত্রীদের দেখছে। সাবধানবাণীও দিচ্ছে হয়তো, কিন্তু তাদের ভাষা বোঝার ক্ষমতা কারো নেই। নেপাল বুড়োর নৌকায় কাঁধে বন্দুক নিয়ে দুজন বসে আছে, সাথে চিত্তবাবু। তাদের পিছনের নৌকাটা খালি। চিত্তবাবুর কথায় কেনা একাই দাঁড় টেনে সেটা নিয়ে চলেছে। ও মাঝি, আগে ওই ব্যাপারটা দেখেছি, কিন্তু এর উত্তর পাইনি, তাই তোমারে জিজ্ঞেস করছি। ওই দেখো, নদীর চড়ায় কাদার মধ্যে দেখো কেমন গামছা আর ছেঁড়া লুঙ্গি জামা এইসব বাঁশের গায়ে বাঁধা। এটা কি ব্যাপার বলো তো? ওটা ওটা বাবু এই সুন্দরবনের মাঝিদের জন্য সংকেত বাণী। আমরা যারা এই জঙ্গলে মধু ভাঙি, মাছ ধরি বা ধরেন গিয়ে এই কাঠ কাটি, অনেকেই আমাদের মধ্যেই বাঘের হাতে মারা পড়ে। যারা মারা পড়ে তাহাদের দেহ পাওয়া যায় না। এই তখন ওই মাঝিরা সংকেত বাণীর মতো বাঁশে গামছা লুঙ্গি অমনভাবে জড়িয়ে কাদায় পুঁতি দেয়। অনেকে বলে মরা মাঝিরা এইখানে ফিরে ফিরে আসে বারবার। নেপাল বুড়োর কথা শেষ হতেই নৌকোর দুজন জঙ্গলের দিকে তাকালো। চিত্তবাবু ঝানু লোক, এইসব জঙ্গল তার চষা। এই লোক দুটো অন্য এলাকার চোরা শিকারী। তিনজনের একটা দলকে তিনি অনেক পয়সা দিয়ে ভাড়া করে এখানে এনেছিলেন, কিন্তু এখন তাদের মধ্যে দুজনই বেঁচে আছে। ওসব বাজে কথা রেখে এখন জলদি নৌকোয় টান দাও। এই রাত শেষ হওয়ার আগে এই কাটারায়ের চড়াই গিয়ে আমি কাজ সারতে চাই, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ কর্তা, নিশ্চয়। ওকে না, ঠিক আছিস তো? কেনা নেপাল বুড়োর কথায় চমক খায় একটু। বাদাবনের এই অঞ্চলে যখনই আসে সে, তার বুকটা ধরফর করে বারবার। হ্যাঁ খুড়ো, ঠিক আছি ঠিক আছি। আশা আশা, শোন, সামনে খাল শেষ হয়ে যাচ্ছে, তারপর নদী। দাঁড় টান দে ধরে রাখিস। আমার নৌকার আলোখানা চোখে চোখে রাখ। দু নৌকার মাঝে এখন হালকা কুয়াশা জমেছে। সামনে নৌকাটা দেখতে পেলেও এইসব বাদাবনের খাঁড়িতে চক্ষের নিমেষে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়, তাই এই সাবধানবাণী। ঘণ্টা খানেকের মধ্যে দুটো নৌকা সরু খাঁড়ি ছেড়ে নদীর চড়া স্রোতে পড়ল। খুব বেশি দূর নয় এখান থেকে কাটারায়ের চড়া। দুটো নৌকোই নদীর মৃদু স্রোত কাটিয়ে চলল সেদিকে। কাটারায়ের চরের ওপর কোনো আলো নেই। গভীর কালো অন্ধকার
চাপ হয়ে বসে আছে সেখানে। নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ করতে করতে ওদের নৌকো দুটো এসে থামলো চড়ার গায়ে। লোক দুটো লাফ দিয়ে নামলো প্রায় হাঁটু সমান জলের মধ্যে। নৌকোর আলোয় যতদূর দেখা যায় সুন্দরী গাছের মূল মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আছে। প্রাচীন এক ভয় যেন ওত পেতে আছে ওদের জন্য জঙ্গলটার মধ্যে। চিত্তবাবুও নেমে পড়েছিলেন। তিনি কয়েক মুহূর্ত জঙ্গলের দিকে দেখে তারপর ওদের দিকে ঘুরে বললেন, এই যে তোরা, মানে নেপাল আর কেনা, চল আমাদের সাথে জঙ্গলের মধ্যে, আয় নেমে আয় নৌকো থেকে। চিত্তবাবুর হঠাৎ এই কথায় কেনা আর নেপাল চমকে উঠল। নেপাল বুড়ো অতি কষ্টে ঢঙ্কিলে বলল, কিন্তু কর্তা, আপনি যে বলছিলেন আমাকে নামার দরকার নাই, আমরা তো তৈয়ার হয়ে আসিনি, মুখোশ টোকোশ তো সঙ্গে আনিনি গো কিছু। আমাদের ছাড়ি দেন বাবু, আমাদের ছাড়ি দেন। নেপাল বুড়োর কথা শেষ হতেই খচাত করে একটা শব্দ হলো। দুই শিকারীর একজন একখানা বন্দুকের নল তুলে ধরেছে ওদের দিকে। তার মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছে। চিত্তবাবু যা বলেছেন চুপচাপ শোন, নইলে তোদের গুলি করলেও আমাদের কাজ হয়ে যাবে, বুঝলি? এবার চল। কেনা আর নেপাল ভয়ে ভয়ে কোনো কথা বলল না। চুপচাপ নৌকো থেকে নেমে হেঁটে চলল ওদের সাথে। নরম কাদায় পা প্রায় বসেই যায়। একটু এদিক ওদিক হলেই মুখ থুবড়ে ওদের পড়তে হবে মাথা তুলে থাকা ছুঁচলো শ্বাসমূলগুলোর ওপর। মাথার ওপর আকাশ ঘন কালো হয়ে আছে। স্যাঁতস্যাঁতে মাটির ওপর সরসর করে কিছু একটা যেন চলে গেল। নেপাল বুড়োর দলটা এসে দাঁড়ালো জঙ্গলের মাঝে একটু সামান্য ফাঁকা জায়গায়। জায়গাটার চারিদিকে প্রায় কাঁধ সমান উঁচু ঝোপঝাড়। সেদিকে তাকালে মনে হয় কেউ যেন ওদের ওপর নজর রাখছে। চিত্তবাবু একবার সতর্ক চোখে এদিক ওদিক দেখে হেসে স্বরে বলে উঠল, এবার দুজন পিঠোপিঠি হয়ে দাঁড়া, কোনো শব্দ করবি না। যদি কোনো ঝোপ নড়তে দেখিস তবেই শব্দ করবি, বুঝলি? আমরা কাছে পিঠেই আছি। এই কাজটা কর, ফিরে গিয়ে না হয় তোদের 2000 করে দেব। এই কাজটা করে দে, নইলে এই কাজ আমরা অন্যভাবে করাতে পারি, বুঝলি? কেনা আর নেপাল আর কোনো কথা বলল না। চিত্তবাবু আর অন্য লোক দুটো কাঁধে বন্দুক নিয়েই চলে গেল ঝোপের মধ্যে। ওরা চলে যেতেই চারিদিকটা একেবারে ছপ করেই যেন থমথমে হয়ে গেল। ওরা দুজন পিঠে পিঠ দিয়ে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ওদের সামনে একটা কালো হয়ে আসা ঝিমনো আলোর লালটিম বসিয়ে দিয়ে গিয়েছিল লোক দুটোর একজন। নেপাল বুড়ো ঢোক গিলতেও যেন ভুলে গিয়েছিল। এইভাবে এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে ডাক দেওয়া। যে কোনো সময় হয়তো তাদের ঘাড়ের উপর লাফিয়ে পড়বে মৃত্যু। ও খুড়ো, ওদিকে ওদিকে ঝোপের মধ্যে দেখো, ঝোপের মধ্যে। নেপাল বুড়ো চিন্তার জাল ছেড়ে তাকালো সেদিকে। ঝোপের মধ্যে কে আছে সেটা আর বুঝতে বাকি নেই তার। ঘন ঝোপটার মধ্যে থেকে ধীরে ধীরে গুঁড়ি মেরে বের হয়ে এলো কালো টোরা কাটা একটা বাঘ। তার দুটো চোখ যেন আধো আলো অন্ধকারে ঠিক ফসফরাসের গুলির মতো জ্বলছে। বাঘটা একবার ওদের দিকে তাকিয়ে চার পায়ে উঠে দাঁড়ালো। দূর থেকে ওদের মেপে নিচ্ছে সে। কোনো বিপদ আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করছে। ওদিকে ঝোপের মধ্যে লোক দুটোর একজন বন্দুক তাক করেছে। আর কয়েক মুহূর্ত চিত্তবাবু উত্তেজনা দম বন্ধ করে ফেলেছে। এই বাঘটাকে চিহ্নিত করে জঙ্গলে হানা দিচ্ছেন তিনি বহুদিন। এর চামড়ার দামই যা হবে। চিত্তবাবুর চিন্তার জাল ছিঁড়ল একটা হ্যাঁচকা শব্দে, যান্ত্রিক কলকবজার শব্দ। কি হলো? দূর, এ ফায়ার হচ্ছে না কেন? লোকটার কথা ভেসে যেতেই বাঘটা ঘাড় ঘুরিয়ে দেখল সেই ঝোপের দিকে। তার নজর এখন আরো সতর্ক। চিত্তবাবু, বন্দুক চলছে না গো। চিত্তবাবু দাঁত কড়মড় করে কিছু একটা বলতেই যাচ্ছিল। হঠাৎ বাতাস যেন থমকে গেল চারিদিকের। ভেজা পাতায় মশ মশ করে শব্দ হলো একটা। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ওদের পেছনের দিকে। শব্দটা ওদের পেছন থেকেই আসছে। ওদের পেছনে দাঁড়িয়ে আছে বিশাল এক পোড়া কাটা মূর্তি, গোঁফ পাকানো,
এ বাঘ নয়, এ অন্য কেউ। আধো আলো অন্ধকারে তার শরীর থেকে যেন গরম আভা বেরোচ্ছে। প্রচণ্ড ভয়ে ওদের গলা শুকিয়ে উঠল। কে রে? কে কে? চিত্তবাবুর কথা থেমে গেল। একটা নখরযুক্ত হাত খপ করে ধরল তার গলা। লোক দুটোর চোখের সামনে চিত্তবাবুর দেহটা মাটি থেকে কয়েক ফুট উঠে গেল। ওদিকে বাঘটা এই শব্দে আবার 2 লাফে ঝোপের মধ্যে গিয়ে ঢুকলো। কেনা আর নেপাল কি হচ্ছে কিছুই বুঝতে পারল না। ওরা চারিদিকে দেখছিল। ভয়ে যেন ওদের মাথার কাজ করছিল না। হঠাৎ বিকট একটা চিৎকার ভেসে এলো ঝোপের মধ্যে থেকে, আর একটা দেহ ছিটকে এসে পড়ল তাদের থেকে কয়েক হাত দূরে। লোক দুটোর একজনের দেহ, তার গায়ে যেন লম্বা লম্বা ছুরির ফলার দাগ। রক্ত মাংস থকথক করছে সেখানে। ওদের বিস্ফারিত চোখের সামনে ঝোপ ঠেলে বেরিয়ে এলো একটা বিশালাকার মূর্তি। তার 2 হাতে রক্ত, মুখেও লাল রঙের জন্য চোখ, নাক, গোঁফ কিছুই ভালো করে বোঝা যায় না। তার এক হাতে ঝুলছে চিত্তবাবু আর অন্য লোকটার দেহ। এজে এজে দক্ষিণ। বিশাল এক হুঙ্কারে নেপাল বুড়োর কথা তার গলার মধ্যেই আটকে গেল। হাঁ করে তাকিয়ে রইল কেনাও। তার মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। ওদের সামনে এমন সময় হাতে ধরা চিত্তবাবু আর অন্য লোকটার দেহ দুটো ছুঁড়ে ফেলল বিশাল মূর্তিটা। তারপর 2 পা পিছিয়ে দাঁড়ালো, ঠিক শিকারির মতো। এবার হয়তো হামলে পড়ার জন্য তৈরি হলেন তিনি। কেনা আর নেপাল 2 চোখ বন্ধ করে ফেলল। মনে মনে মৃত্যুর জন্য তৈরি হলো তারা দুজন। প্রবল একটা হুঙ্কার শোনা গেল শুধু। চারিদিক নিশ্চুপ হয়ে পড়েছে তখন। নেপাল বুড়ো ভয়ে ভয়ে চোখ খুলল এবার। কেনা চল চল। কেনাও চোখ খুলল। চারিদিক একেবারে নিঝুম। 3 জনের দেহ যেখানে পড়েছিল, রক্তের দাগ সোজা গিয়ে ঢুকেছে সেখান থেকে ঝোপের মধ্যে। নেপাল বুড়ো আর কেনা অতি কষ্টে সেই আলোটা নিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো জঙ্গল থেকে। ওদের দেখে একটা কুমির সরসর করে জলে ঝাঁপ দিল। রাতের নিস্তব্ধতাকে চিরে একটা নৌকো চলেছে খাল বেয়ে। নেপাল বা কেনা কারোরই মুখে কোনো কথা নেই। কেনাই প্রথম মৌন ভঙ্গ করল। ওটা ওটা কে ছিল গো খুড়ো? ওটা কি? হ্যাঁ, আমি যে কখনো ওনারে দেখতে পাবো ভাবিনি রে বাপ। সুন্দরবনের কোনো মানুষ আজ অবধি ওনারে এত কাছ দিয়ে যে দেখেছে সেটাও আমি জানি না। কিন্তু উনি আমাদের রক্ষাকর্তা। ও এই জঙ্গলে ঢুকলে ওনার ভরসাতেই আমাদের থাকতে হয়। জয় বাবা দক্ষিণ রায়, জয় বাবা দক্ষিণ রায়। কেনা আর কোনো কথা বলল না। দূর জঙ্গল থেকে ভেসে আসছে তখন গুরুগম্ভীর মেঘের মতো বাঘের ডাক।